হাই, আমি ইন্দ্রজিৎ, আপনাদের বন্ধু। ইন্ডিয়া কা ডন চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার একটা ছোট ইউনিট তৈরি করেছি। এটা কি বুঝতে পারছেন? এগুলো কি বলুন তো? এগুলো সবাই বুঝতে পারবে না অ্যাকচুয়ালি, যারা গ্রামে থাকেন বা বাড়িতে ছাদ বাগান টাগান করেন, যারা এর সাথে রিলেটেড তারাই এটা জানবেন, আর আদার্স নাও বুঝতে পারেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গরুর গোবরকে প্রসেসিং করে দেওয়া হয়েছে। এই যে চা পাতার মতো দেখছেন, এটা হচ্ছে এটাকে ভার্মি কম্পোস্ট বলেন। ভার্মি হচ্ছে কেঁচোকে বলা হয়, আর কম্পোস্ট হচ্ছে যা জৈব বস্তু পচিয়ে তৈরি করা হয়। এই জৈব বস্তুকে কেঁচো খেয়ে, এই কেঁচো খাওয়ার পর যে পায়খানা করে, সেটাকেই হচ্ছে বলা হয় ভার্মি কম্পোস্ট। এই দেখুন, এগুলো পুরো চা পাতার দানার মতো। এগুলো এখানে কেঁচো আছে, দেখবেন? এই দেখুন, এই যে কেঁচো আছে, বুঝতে পারছেন? এই যে এই কেঁচো এগুলোকে খেয়ে চা পাতার মতো তৈরি করে রেখে দিয়েছেন, মানে পায়খানা করেন। আসলে এগুলো যদি আপনারা গাছে দেন তাহলে গাছের হেলথ খুব ভালো থাকে। এখানে 3 ধরনের কেঁচো দেওয়া হয়েছে। মূলত 3 ধরনের কেঁচোই ভালো পারফরমেন্স করে। এক হচ্ছে আইসোনিয়া ফোর্টিডা, পেরিওনিক্স এক্সাভেটাস, আর একটা কী দেওয়া যেন আছে, ইউড্রিলা ইউজিনি। এগুলো খুব বড় মাপের কেঁচো। এগুলো খুব মানে তাড়াতাড়ি খায় এবং বেশি পরিমাণে খায়, পায়খানাও করে বেশি পরিমাণে, এবং এদের বাচ্চাও দেয়। এরা খুব বেশি পরিমাণে বাচ্চা দেয় বলতে, এরা ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়। তো আমি এটা জানতে পেরে এই গোবর দিয়েছিলাম। গোবর দিয়ে পুরো ইউনিটটা, ছোট হলেও আমার ইউনিটটা তৈরি করেছি। এখানে কেঁচো ছেড়েছি, অনেক কেঁচো আছে, বুঝতে পারবেন কি করে। এই দেখুন, এখানেও কেঁচো খেয়েছে। এই যে পায়খানা দেখছেন, পুরো চায়ের দানার মতো। এখানে একটু পিঁপড়ে হয়েছে, এই কারণে খুব প্রবলেম হচ্ছে। এই চায়ের দানার মতো তৈরি করেছে এরা খেয়ে দেয়। এই দেখুন কেঁচো দেখেছেন? এই যে এই যে বড় একটা কেঁচো আছে, এটা হচ্ছে পেরিওনিক্স এক্সাভেটাস। এটা ইন্ডিয়ান কেঁচো, ব্লু কালারের হয় উপরের পার্টটা। এটা দেওয়া আছে। কেঁচো তো ছেড়েছিলাম অনেকগুলো, কিন্তু পিঁপড়ে হয়েছিল। এই যে পিঁপড়ে খেয়ে নিয়েছে কিনা জানি না, না আছে। এই দেখুন, লাল লাল কেঁচোগুলোকে বলা হয় এই আইসোনিয়া ফোর্টিডা। সব থেকে বেটার পারফরমেন্স দেয় হচ্ছে, মানে বেঁচে থাকার ক্ষেত্রে সারভাইভ করে, মানে খুব ভালোভাবে বেঁচে থাকে হচ্ছে আইসোনিয়া ফোর্টিডা। এরা যে কোনো পরিবেশে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। অন্যান্য কেঁচো খায় বেশি, পায়খানাও করে বেশ, মানে পেরিওনিক্স এক্সাভেটাস যেটা দেখালাম বড় মাপের হয়, ব্লু কালারে। আর ইউড্রিলা ইউজিনি যেটা আছে, এরা খায় তো খুব ভালো, পায়খানাও করে ভালো, কিন্তু একটু যদি পরিবেশ তাদের প্রতিকূলে যায়, তারা কিন্তু এরা বাঁচতে পারে না, খুব তাড়াতাড়ি মারা যায়। কিন্তু আইসোনিয়া ফোর্টিডাটা খুব ভালো ভ্যারাইটি। এটা ছোট ছোট হয়, প্রোডাকশান হয়তো কম করে। আমি সেটা মানে ওয়েট অনুযায়ী, মানে পেরিওনিক্স এক্সাভেটাস তো অনেক বড় হয়, আর আইসোনিয়া ফোর্টিডা অনেক ছোট হয়। সেক্ষেত্রে পেরিওনিক্স এক্সাভেটাস বেশি খায়, বেশি পায়খানা করে, বেশি সার হয় যেটা। আর ইউডিলা ইউজিনি কম বডি অনুযায়ী কম খায়, বডি অনুযায়ী কম পায়খানা করে। সেই হিসাবে আপনার পেরিওনিক্স এক্সাভেটাস বেশি প্রোডাকশন করে সার, কিন্তু ইউডিলা ইউজিনি এই আইসোনিয়া ফোর্টিডা হচ্ছে বেঁচে থাকতে সক্ষম, যে কোনো খারাপ পরিবেশে খুব মানিয়ে নিতে পারে। কিন্তু এইটা হচ্ছে পেরিওনিক এক্সাভেটাস, এরা কিন্তু সব পরিবেশে সমানভাবে মানিয়ে নিতে পারে না। একটু পরিবেশ খারাপ হয়ে গেলে এরা কিন্তু
মরে যেতে পারে। এই দেখুন বাচ্চাও দিয়েছে এরা, মানে ডিম দিয়েছিল, ডিম থেকে বাচ্চা হয়েছে ছোট ছোট। এরা খুব তাড়াতাড়ি গ্রো করে, মানে খেয়ে দেয় বা ডিম টিম দেয়, সেখান থেকে বাচ্চাও হয়। আপনি যদি ঠিকমতো পরিচর্যা করতে পারেন বা ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারেন, শোনা যায় যে 1 কেজি কেঁচো 4 মাসে নাকি 4 গুণের বেশি তৈরি হয়ে যায়। সেই কারণে ওকে একটু ভালো ম্যানেজমেন্টও করতে হয়। আর এই যে সার এদের খাওয়ার পর যে চায়ের পাতার মতো সার হয় দিয়ে, যেটাতে আপনাদের দেখাচ্ছিলাম, এই যে দেখুন এটা বড় বড় দানা, এইগুলো যে সারটা তৈরি হয় এটা পুরোটা অর্গানিক সার বলা হয়। এই সারের ডিমান্ড এখন অনেক বেশি, কারণ গাছের ক্ষেত্রে দেখুন, আমরা যত উদ্ভিদকে অর্গানিক খাবার দেব ততই তাদের ক্ষেত্রে ভালো। এই অর্গানিক কাকে বলবেন, যেগুলো সমস্ত জৈব বস্তু পচিয়ে যেটা দেওয়া হয় সেটাকেই অর্গানিক বলা হয়। এমনি গোবরকে প্রসেসিং করতে না হলেও 1 বছর বিনা কিছু এমনি রেখে দিয়ে জৈব সারে পরিবর্তন করতে না হলেও 1 বছরের ওপরে টাইম লাগে, যদি আপনি কোনো ব্যাকটেরিয়া না দিয়ে কম্পোস্ট করেন, প্রসেসিং না করে কম্পোস্ট করেন। সেই ক্ষেত্রে এই কেঁচো ব্যবহার করা হয়। কেঁচো তাড়াতাড়ি খেয়ে মানে আপনার 1.5 মাসের মধ্যে আপনার সেই গোবরটাকে খেয়ে খুব ভালো অর্গানিক সারে তৈরি করে নেয়। সেই কারণেই বর্তমান প্রজন্মে, মানে বর্তমান যুগে কেঁচো সারের খুব চাহিদা বেড়ে গেছে। কেঁচো সারের চাহিদা বাড়ার সেই কারণে বাড়েনি, মানে খুব জৈব বস্তুকে খুব তাড়াতাড়ি কনভার্ট করতে পারে সারে বলে কেঁচোর ডিমান্ড এটা বেড়ে গেছে। এরা এই জৈব, মানে যেটাকে ভার্মি কম্পোস্ট বলি, মানে এরা খাওয়ার পর যেটা সে করে ভার্মি কম্পোস্টে রূপান্তরিত হয় পায়খানাটা, ওই পায়খানা যদি গাছের গোড়ায় দেওয়া হয়, গাছের সমস্ত পুষ্টি গুণগুলো বর্তমান থাকে। সবথেকে বড় কথা হচ্ছে এতে এমন কিছু উৎসেচক থাকে কেঁচোর গায়ে, যেগুলো অন্য কোনো কম্পোস্টে পাবেন না, যেগুলো গাছের গ্রোথের ক্ষেত্রে খুবই ভালো। আর এই ভার্মি কম্পোস্ট যদি গাছে ব্যবহার করা হয় তাহলে কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যায়। আপনি এটা সত্যি যে রেডিমেড রাসায়নিক সারের মতো অত পুষ্টিগুণ নেই, মানে সিম্পল গোবর দিয়ে যদি আপনি করেন তাহলে নেই, সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট এড়ে যাবে। কিন্তু এতে যেসব মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, প্রায় 16 ধরনের খাবার গাছের ক্ষেত্রে লাগে, সেইটা থাকে, সেটা এত বেশি পরিমাণে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রাসায়নিক সার কিন্তু হেরে যাবে। রাসায়নিক সারে যেটা তৈরি করা হয় ঠিক সেটাই, এনপিকে যেটা নাইট্রোজেন, পটাশ, ফসফরাস, এই তিনটে কিন্তু খুব ভালো মাত্রায় পাবেন, বা আরও যেগুলো এই সালফার টালফার তৈরি করা হয় সেগুলো পেয়ে যাবেন। কিন্তু এই যে জৈব বস্তু ব্যবহার করার ফলে যে আপনার উৎসেচক, বিভিন্ন ধরনের উদ্ভিদের প্রয়োজনীয় হরমোন, এইগুলো কিন্তু পাবেন না রাসায়নিক সারে। এইগুলো পেতে গেলে গোবর সার, পাতা পচা সার, কিচেন কম্পোস্ট ব্যবহার করতে হয়। সব থেকে ভালো হয় ওই সমস্ত 16টা নিউট্রিয়েন্টস পাবেন এবং আলাদা ধরনের হরমোন, উৎসেচক, অ্যান্টিবায়োটিক সব পাবেন এই ভার্মি কম্পোস্টে। এটা আমি নিজে তৈরি করছি বলে মার্কেটিং করার জন্য এটা বলছি না, এটা অ্যাকচুয়ালি ল্যাবে পরীক্ষিত। যত বড় বড় কৃষি বিজ্ঞানী আছে তারা এটা ব্যবহার করে প্রমাণ করেই চাষিদের বা আমাদের মতো যারা সার উৎপাদন করে তাদেরকে বলেছেন, সেই কারণেই বলছি। আর না হলে আমার কথা তো বিশ্বাস করতে হবে না, বা বিজ্ঞানীদের কথা ব্যবহার মানতে হবে না। আপনারা প্রথম এগুলো নিয়ে গিয়ে গাছে ব্যবহার করে দেখবেন। একটা রাসায়নিক সার, দুটো গাছ একই বয়সী নেবেন, রাসায়নিক সার ব্যবহার করবেন একটাতে, আর একটাতে অর্গানিক সার বা এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে দেখবেন।
আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটার কি পার্থক্য। হয়তো এনপিকে, হয়তো না, অবশ্যই রাসায়নিক সারে এনপিকে বেশি থাকে, কিন্তু একটা গাছের বেঁচে থাকার জন্য যতগুলো খাদ্য উপাদান বা নিউট্রিয়েন্টস লাগে, 16টা উপাদান, সেইগুলো কিন্তু এই অর্গানিক সারেই পারবেন। কারণ অর্গানিক সার তৈরি করা হয় জৈব বস্তু দিয়ে, অর্থাৎ গাছের বিভিন্ন ধরনের পাতা, বিভিন্ন ধরনের কাণ্ড টাণ্ড পচিয়ে তৈরি করা হয়। সেই ক্ষেত্রে গাছ একটা বডি তৈরি করতে 16টা উপাদান লাগে। গাছের তৈরি করতে, একটা পাতা তৈরি করতে গাছের 16টা উপাদান লাগে। অতএব ওর মধ্যে 16টা উপাদান আছে। আর ওই 16টা উপাদান যখন পচিয়ে আমি একটা জৈব সার তৈরি করছি, তার মধ্যেও কিন্তু এই 16টা উপাদান কম হলেও থাকে, কিন্তু রাসায়নিক সারে সেই পরিমাণটা থাকে না। তাই রাসায়নিক সার বাদ দেওয়ার তো কথা বলা যায় না, রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করতে অবশ্যই উচিত। এবার রাসায়নিক সার তো অনেক পরিমাণ নিউট্রিয়েন্ট থাকে এনপিকে, কেন রাসায়নিক সার পাশাপাশি এটা ব্যবহার করতে আগ্রহ জাগানো হচ্ছে, আর রাসায়নিক সার কেন বন্ধ করতে বলা হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে রাসায়নিক সার তো ল্যাবে তৈরি হয় এবং তার মধ্যে অনেক ধরনের মানে অম্লত্ব আর ক্ষারত্ব বলে একটা জিনিস আছে। যখন মাটিতে রাসায়নিক সার দীর্ঘদিন ব্যবহার করা হয়, রাসায়নিক সারের উপর নির্ভর করে এই আপনার মাটির অম্লত্ব ক্ষারত্ব দুটো বেড়ে যেতে পারে। হয় অম্লত্ব পরিমাণ খুব বেড়ে যায়, বা রাসায়নিক সার হিসাবে এটা হয়, বা ক্ষারের পরিমাণ খুব বেড়ে যায়। এই জন্যে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনার চুন ব্যবহার করতে হয় নির্দিষ্ট পরিমাণে, তাহলে একটা পরিমাণে আসে। সেই ক্ষেত্রে আপনার যদি এতটা জিনিস চুন কিনতে টাকা লাগে, রাসায়নিক সার কিনতে টাকা লাগে, সেই কারণে বিজ্ঞানীরা বা কৃষিবিদরা বলেন যে আপনারা অর্গানিক সার ব্যবহার করুন। অর্গানিক সার যদি ব্যবহার করেন, মাটির পিএইচ লেভেল যেটা থাকে সেটা কখনোই মানে খারাপ হয়ে যায় না, মানে ব্যালেন্স থাকে। আপনাকে একটা গাছের বেড়ে উঠতে একটা তো পরিবেশ লাগে, যেমন আমাদের একটা সুস্থ পরিবেশে যদি আমরা না তৈরি হই, তাহলে তো আমরাও তো খারাপ হব, আমরাও তো ঠিক মতো হব না। দেখেন যেখানে গরিব দেশ বলতে নেই, তাদের বৃদ্ধি অনেকটা দেখলে খারাপ লাগে, যে তাদের পেটটা ফুলে যাচ্ছে, তারা তো শুধু কার্বোহাইড্রেটের উপর বেঁচে থাকে। মানুষকে খেয়ে তো বেঁচে থাকতে হবে, খিদেটা আসল। তাদের শরীরে রোগ বেশি থাকে, মানে যাদের খাবার অভাব, যারা শুধুমাত্র, অনেক কান্ট্রি আছে যেখানে শুধুমাত্র ভাত খেয়ে বেঁচে থাকতে হচ্ছে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকতে হচ্ছে, কারণ কার্বোহাইড্রেট খেলে মানুষের খিদেটা কম থাকে, মানে খিদের যে জ্বালাটা, কষ্টটা, ওটা কমাতে পারে। প্রোটিন খাবার ক্ষমতা থাকে না, সেই ক্ষেত্রে দেখবেন তাদের বৃদ্ধিও অনেক প্রবলেম হয়, চোখের প্রবলেম হয়, দেহে যাবতীয় সমস্ত নিউট্রিয়েন্ট যদি না থাকে, মানুষের ক্ষেত্রেও তো প্রবলেম হয়। দেখেন হাড়ের বৃদ্ধি, ক্ষয় হয়। সেই রকম উন্নত কান্ট্রিতে যারা খুব ভালো ইনকাম করে, তারা ডায়েট ব্যালেন্স চার্ট ফলো করে, তাদের স্বাস্থ্যের একটা পরিবর্তন দেখবেন, তারা সমস্ত রোগে কম ভোগেন, তাদের সুস্থ শরীর, সব কিছুই থাকে ঠিকঠাক। সেরকম গাছের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রেও এরকম হয়। সমস্ত নিউট্রিয়েন্ট যদি না পায়, তাদের কোনো না কোনো সমস্যা হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। সেই কারণেই মূলত অর্গানিক সারটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, এটা ঠিক যে একই পরিমাণে আপনি অনেক দিন ধরে রাসায়নিক সার ব্যবহার করছেন, সেক্ষেত্রে যদি এই জৈব সার ব্যবহার করেন, চাষিদের ক্ষেত্রে তারা কিন্তু ফুল প্রোডাকশান, মানে ইকোনমিকভাবে যে স্ট্যাবিলিটি, ওই ফলনটা পাবেন না। এটা পুরো ক্লিয়ার বলতে পারি, স্পষ্টভাবে বলবো, মানে খুব লাভ করবেন এরকম হয় না। কিন্তু সেক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করতেই হবে, নাহলে আপনি যে চাহিদার ফলন চাইছেন, সেই ফলনটা কখনোই পাবেন না। এটা 100 বার স্বীকার করা হয়, কারণ রাসায়নিক সারে অনেক পরিমাণ গাছের এনপিকে থাকে, যেটা খেয়ে গাছের বৃদ্ধি হয়, ফল হয়। কিন্তু
আপনি যদি দীর্ঘ 10 বছর ধরে কন্টিনিউ ভার্মি কম্পোস্ট ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এটা বলা যায় যে আপনি পুরোপুরিভাবে রাসায়নিক সার না ব্যবহার করলেও হবে। আপনি কেবলমাত্র ভার্মি কম্পোস্ট ব্যবহার করে আপনি আপনার ফলন, কাঙ্ক্ষিত ফলন, বাণিজ্যিকভাবে যে লাভ করা যায় চাষ করে, সেটা আপনি পাবেন। এটা বিজ্ঞানীরা পরীক্ষা করে পুরো দেখিয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি হঠাৎ মনে করলেন যে আজকে আপনি জৈব পদ্ধতিতে চাষ করবেন, লাভ করে যাবেন, এটা কিন্তু হবে না। আর দীর্ঘ 10 বছর ধরে যদি আপনার জমিতে অর্গানিক জৈব চাষ করেন, তবে এটা সম্ভব। আর মাটিতে কার্বন বলে একটা জিনিস থাকে, যেগুলো রেশিও থাকে, মাটির গ্রোথন, একটা মাটির স্ট্রাকচার আছে না, দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহার করার ফলে এই স্ট্রাকচারটা দিনে দিনে কমে আসছে, যার ফলে চাষিরা প্রয়োজনীয় যে ফলন এখন কমে আসছে। 10 বছর আগে 1 কেজি এনপিকে ব্যবহার করে, সার ব্যবহার করে যে ফলনটা পেত, আজ 10 বছর বাদে কিন্তু সেই 1 কেজি এনপিকে ব্যবহার করে সেই ফলনটা কিন্তু পাচ্ছে না। কেন? কারণ দীর্ঘদিন চাষ করার ফলে মাটির মধ্যে যে নিউট্রিয়েন্টগুলো থাকে, 16টা নিউট্রিয়েন্ট, গাছ খেয়ে নিচ্ছে, গাছ তো নিয়ে নিচ্ছে, তাতে আসছে না, এবং আপনার ওইগুলো রাসায়নিক সার ব্যবহার করার ফলে সেইগুলো শুধুমাত্র এনপিকে পাওয়া যাচ্ছে, কিন্তু ওটা হচ্ছে না। তার ফলে গাছ তার যে কাঙ্ক্ষিত ফলন সেটা কিন্তু দিতে পারছে না। আপনি পেট ভরানোর জন্য, ফল পাওয়ার জন্য এনপিকে ঠিকই দিচ্ছেন, কিন্তু ওই যে 16টা উপাদান দরকার পড়ে, ওইগুলোও কিন্তু দিতে হবে। নাহলে ওইগুলোর সাথে প্রোডাকশান হয়তো কম রিলেটেড, কিন্তু ওগুলো না থাকলে কিন্তু অনেক সময় বেশি পরিমাণে এনপিকে দিয়েও কোনো লাভ হয় না, প্রোডাকশান হ্যাম্পার হয়। তো সেই ক্ষেত্রে মাটি পরীক্ষা করতে হয়, সেই পরিমাণ অনুযায়ী এনপিকে তো দিতেই হবে, রাসায়নিক সার তো দিতেই হবে, তার সঙ্গে অর্গানিক সার দিতে হয়, এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট দিতে হয়, জীবাণু দিতে হয়, যেগুলো বাতাস থেকে কনভার্ট করে এনপিকে, ওইগুলো দিতে হয়। সেই জন্য আপনি যদি সুষ্ঠু কৃষি করতে চান, চাষবাস করতে চান, তাহলে কিন্তু এই ভার্মি কম্পোস্টের মতো অর্গানিক সারের জুড়ি মেলা ভার। বর্তমান সময়ে অনেক বাড়িতে ছাদ আছে, ছাদে তারা বাগান করেন, সেক্ষেত্রে তারাও কিন্তু এই ভার্মি কম্পোস্ট দিয়ে, তারা কেবলমাত্র ভার্মি কম্পোস্ট দিয়েই চাষ করা হয়। আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি, যেমন রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু আপনার শরীরের অনেক কিছু ক্ষতি করে, কারণ সেই সারগুলো ল্যাবে তৈরি হয়। একটা বলে না যে ওষুধ খেলে আপনার যে রোগের জন্য আপনি ওষুধ খাচ্ছেন, সেটা তো ঠিক আছে, সেটা তো সারিয়ে দেবেই, কিন্তু সাইড এফেক্ট অবশ্যই থাকে। সেই রকম রাসায়নিক সার ব্যবহার করে ফলন তো খুব উচ্চমানের তৈরি করা হচ্ছে, কিন্তু তাতে একটা সাইড এফেক্টও থাকে বিভিন্ন ধরনের। সেই সাইড এফেক্ট ফসলের মাধ্যমে মানুষের বডিতে চলে যায়, মানুষ খায়, তাতে মানুষের কিছু দীর্ঘদিন খাওয়ার ফলে মানুষের কিন্তু ক্ষতি হয়। উপায় নেই, খেতেই হবে, চাষিরা যা চাষ করবে সেটাই আমাদের খেতে হবে, এবং চাষিদেরও উপায় নেই, কারণ রাসায়নিক সার ব্যবহার করে ফলন বেশি হবে। আমি যদি জৈব সার তৈরি করে একটা 1 কাঠা থেকে একটুকুনি প্রোডাকশান পাই, সেটাকে যদি আমি বিক্রি করি, যে জৈব সারের প্রোডাকশান, সেই কারণে অনেক টাকা খরচ হচ্ছে, আপনি কেনেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিনবো না, বিদেশে যারা অনেক হাই ইনকাম, তারা কিন্তু সেইগুলোই খায়। সেই ক্ষেত্রে চাষিরাও নিরুপায়, যে বেশি দামের অর্গানিক চাষ করে আপনাকে এনে দেবে, আপনি সেই দামেই খাবেন, সেটাও আপনি তো করতে পারবেন না আপনার আর্থিক অবস্থার জন্য, এবং চাষিরাও সেটা করতে পারে না, কারণ চাষিদেরও তো একটা ইনকামের দিক দেখতে হয়, তারাও তো এত কষ্ট করে বীজ কেনে, ম্যানেজমেন্ট করে, ফসল তোলে, সেটাকে
মার্কেটে আনতে হয়, তা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো আপনার যারা মিডল ম্যান আছে খেয়ে নেয়। তাহলে একটা জিনিস অর্গানিক চাষ করে তো অনেক প্রোডাকশান কস্ট চলে আসবে, আর তো চাষিরা কখনোই লাভ করতে পারবে না। সেই কারণেই বলা হয় যে রাসায়নিক সারের পাশাপাশি অল্প অল্প যদি জৈব সার দেওয়া হয় তাহলে উদ্ভিদের যে ক্ষতিটা হয়, মানুষের যে ক্ষতিটা হয়, সেটার পরিমাণ অ্যাটলিস্ট কমে। এবং আপনি যদি দীর্ঘদিন ধরে শুধু রাসায়নিক সারেই চাষ করে যান তাহলে কিন্তু আপনার জমির পুরো স্ট্রাকচার নষ্ট হয়ে যায় এবং জমি পুরো বন্ধা হয়ে যায়, মানে জমি থেকে কোনো উৎপাদন পাবেন না এরকমও হয়ে যায়। সেই কারণে বিজ্ঞানীরা এটা পরীক্ষা করে দেখেছেন, সত্যি সত্যি হয় এটা। সেই কারণেই বলা হয় যে আপনারা একটু বেশি না হলেও একটু 10% বা 20% হলেও জৈব সার ব্যবহার করুন আপনাদের স্বার্থে, কারণ চাষিদের ক্ষেত্রে বলছি। না হলে কিন্তু আপনার জমির পুরো অবস্থা শেষ। তখন জৈব সার ব্যবহার করে যে রিটার্ন আনবেন সেটা করা কিন্তু অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। অনেক দিন টাইম দিতে হয়, করা যায় না বলবো না, অনেক দিন টাইম দিতে হয়, অনেক ব্যাপার আছে, সেগুলো প্রসেসিং আছে, জীবাণু ছাড়তে হয়, তারপরে সেই বন্ধা জমি আবার চাষের যোগ্য হয়। সেটা কিন্তু অনেক খরচ সাপেক্ষ এবং অনেক দিনের ব্যাপার। তাই বলা হচ্ছে সময় থাকতে জৈব সার ব্যবহার করুন এবং আপনার জমিকে ভালো রাখুন। অনেক সময় দেখবেন যে চাষিরা এখন ঠিকমতো কাঙ্ক্ষিত ফলন পায় না বলে তারা চাষ ছেড়ে দিচ্ছে, জমি বন্ধা বলে বিক্রি করে দিচ্ছে, কিন্তু তারা জানে না যে জমি আসল তাদের সম্পদ। ঠিকমতো পরিকল্পনা মাফিক যদি চাষ করা যায়, একটা চাকরিজীবীর থেকে অনেক বেশি ইনকাম করা যায়। তাতে তো ব্যবসার ব্যাপার আছে, একটা ব্যবসায়ী থেকে ইনকাম কিন্তু চাকরিজীবী বেশি করতে পারে না। সেই ক্ষেত্রে আপনার সম্পদ যেটা আছে সেটাকে কিন্তু ঠিকমতো তৈরি করুন, তাহলে আপনি ঘরে বসে অনেক বেশি ইনকাম করতে পারবেন। আমরা বেশি মুড়ি কেন বলুন তো চাষিরা? আমার পাশের যে চাষিটা আছে যা চাষ করে সেটাই আমি চাষ করে দিই, কিন্তু আমরা যদি সেটা না করে আমরা যদি সব চাষিরা প্ল্যান করে ডিফারেন্স জিনিস চাষ করি, সেক্ষেত্রে সবাই লাভ করে, মার্কেটে একটা জিনিস ভরে যায় না, সেই ক্ষেত্রে দামও ভালো থাকে, সব কিছু ভালো হয়। কিন্তু আমরা সেটা করি না, আমরা অপরের দেখে দেখে একই কাজ করে যাই। সেক্ষেত্রে যখন সিজনাল সবজি ওঠে, জিনিস ওঠে, তখন কি হয়, সবের দাম সব একই খুব বেশি পরিমাণে হয়ে যায়। সেই ক্ষেত্রে চাষিও মার খায়, দামও কমে যায়। সেই জন্য চাষিরা প্ল্যান করে সব যদি চাষ করেন তাহলে কিন্তু লাভের মুখ দেখবেন, না হলে হবে না। এই দেখুন কত কেঁচো আছে যারা খেয়ে খেয়ে এই ভার্মি কম্পোস্ট প্রোডাকশান করছে। এই দেখুন, এই যে কত কেঁচো, কোথায় গেল, এই যে দেখতে পাচ্ছেন, জানি না কতটা ক্লিয়ারভাবে দেখাতে পারছি আপনাদের। ভার্মি কম্পোস্ট সেই কারণে আপনারা তৈরি করুন। এই দেখুন এখানে খুব ক্লিয়ারভাবে দেখতে পাবেন, এই দেখুন কেঁচো, এই দেখুন, দেখেছেন? এই যে এগুলো সব খেয়ে খেয়ে দানা তৈরি করে দিয়েছে, এগুলো সব সার, এগুলো গাছে দিলে গাছের ফলন খুব ভালো হয়। এখানে না হলেও অনেক কিছু আছে, এই যে ভালোভাবে দেখাতে পারছি না, এই দেখুন কিছু দেখেছেন? এই যে এরা সব খেয়ে খেয়ে এরকম দানা তৈরি করে দিয়েছে। খুব ভালো প্রোডাকশন এরা করে, এই 3 ভ্যারাইটি। এই দেখুন, যারা এটা দেখে ঘেন্না পাচ্ছেন তারা কি বলবো, কিছু বলার নেই, কিন্তু মানুষের স্বার্থে, জমির স্বার্থে এইগুলো ব্যবহার করা অবশ্যই দরকার। এগুলোকে ভার্মি কম্পোস্ট বলা হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন দামে বিক্রি করে থাকেন।
আপনারা যারা ছাদ বাগান করেন, অর্গানিক জিনিস খাবার জন্য অর্গানিক সার ব্যবহার করেন, তারা খুব ভালো করেন। তাতে কোনো প্রবলেম হয় না। শরীরে যেসব সাইড এফেক্ট সেটা তো হয় না, আমরা তো চাষিদের জিনিস খাই, সেক্ষেত্রে কিছুটা বাড়িতে শখ করে চাষ করাই যায়। সেই ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট অনেকে ব্যবহার করে থাকেন, খুবই ভালো। সেটাই আপনাকে করবেন। যারা করেন না ভার্মি কম্পোস্ট বা জৈব সার দেন না, তারা এই প্রতিবেদন দেখার পর অবশ্যই ব্যবহার করবেন। এটা কিন্তু আমার কথা না, আমি ভার্মি কম্পোস্ট তৈরি করছি এই কারণে আপনাকে মার্কেটিংয়ের জন্য বোঝাচ্ছি উল্টোপাল্টা, এটা কিন্তু নয়। আপনি ভালো ভালো কৃষিবিদ বা আর্টিকেল পড়বেন, সেখানে কিন্তু সেই একই জিনিস। আমি সেইগুলো পড়েই এই জিনিসটা তৈরি করছি, যাতে পৃথিবীরও ভালো হয় আর আমার তো ভালো হবেই এগুলো যদি বিক্রি হয়। যাই হোক, এইগুলোই ছিল আপনাদের দেখানোর দরকার ছিল এবং বলার দরকার ছিল কেন ব্যবহার করা হয় ভার্মি কম্পোস্ট, কী কারণে আর আমি করছি সেটা জানানোর ছিল। সেই কারণে এই ভিডিওটা তৈরি। এখানেই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাইকে যেন ঈশ্বর খুব ভালো রাখেন। বাই। আর হ্যাঁ, আপনার পাশের মানুষটার খেয়াল কিন্তু আপনি রাখবেন, নাহলে কিন্তু আপনি কখনো বিপদে পড়লে সেই মানুষটাও দেখবে না। মানুষ দিনে দিনে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছেন, তাই অনুরোধ করব সবাই সবার পাশে থাকবেন আর ভালো থাকবেন। বাই। ঈশ্বর সবার মঙ্গল করুন।